জব এন্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এই ক্লাসে আলোচনা করব অনুশীলনী 3.5-এর 22 নম্বর দিকে। আগের ক্লাসে আলোচনা করেছি 21 পর্যন্ত, আর বিগত ক্লাসগুলোতে যে অধ্যায় শেষ করেছি তা হলো 3.1, 3.2, 3.3, 3.4। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্টে আবার ডেসক্রিপশন বক্সে আগে ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। এখানে ক, খ, গ এর মধ্যে ক, খ, গ মানে এই ক, খ, গ দ্বারা 3জন লোক বোঝানো হয়েছে। 3জনের এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও। আমাকে বলছে ক, খ, গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, ক এর অংশের দ্বিগুণ, ক এর অংশের 3 গুণ পরস্পর সমান হয়। ক এর অংশের দ্বিগুণ এবং খ এর অংশের 3 গুণ। এখানে আরেকটি আছে এবং ঘ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। এই অঙ্কটা আমাদের করতে হবে। তাই প্রথমে ক এর অংশ কতটুকু হবে, খ এর অংশ কতটুকু হবে, গ এর অংশ কতটুকু হবে, যে কোনো একটা মান ধরে নেব। সমাধান লিখে প্রথমে মনে করে লিখব। মনে করে লিখে ক এর অংশ ধরে নেব। ক এর অংশ ধরে নেই হলো, ক এর অংশ ধরে নেই কি x টাকা। খ এর অংশ y টাকা। ঘ এর অংশ কি z টাকা। এখন দেওয়া আছে কি ক এর অংশের দ্বিগুণ, ক এর অংশের দ্বিগুণ দেওয়া আছে এবং খ এর অংশের 3 গুণ দেওয়া আছে এবং গ এর অংশের 4 গুণ দেওয়া আছে। এরা পরস্পর সমান। এখন যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে 2 ইন্টু ক এর অংশ, এটাই হলো ক এর অংশের দ্বিগুণ বোঝাই। 2 ইন্টু ক এর অংশ, ঠিক আছে না? এরপর 3 ইন্টু খ এর অংশ ইকুয়াল 4 ইন্টু গ এর অংশ। এখন যে কাজটি করব, এখন কি করব, ক এর অংশ আমরা এখানে পেয়েছি x টাকা। ক এর অংশ আমরা কি পেয়েছি? x টাকা পেয়েছি। তাই ক এর জায়গায় আমরা x বসিয়ে নেব, ক এর জায়গায় x বসিয়ে নেব। আর খ এর অংশ আমরা পেয়েছি y টাকা, তাই এখানে খ এর জায়গায় y বসিয়ে নেব। আবার 4
গ এর অংশ পেয়েছি জেড টাকা, তাই গ এর জায়গায় জেড বসিয়ে নেব। এরপর কি করব, 260 টাকা ক খ গ এর মধ্যে সমানভাবে দেওয়া হয়েছে, তাই শর্ত কি করব, শর্ত অনুসারে লিখব, শর্তানুসারে লিখে কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এই তিনজনের টাকার সমষ্টি হলো 260 টাকা। এখন কি করব, এখন এক্স ঠিক রাখবো ওই এর জায়গায় তোমরা এখানে এটার ক্যালকুলেশন করে ওয়াই এবং জেড এর মান বের করবে। কিভাবে বের করবে তোমাদেরকে দেখাই। প্রথমে 3y ইকুয়াল 2x লিখবে। এখন y এর মান বের করতে হলে 2x/3, এখানে y এর মান কি বের হয়েছে, 2x/3, এটা হলো একটা। আবার সুতরাং দিবে, এটা শর্ত অনুসারে আগে এটা করে নেবে। আবার কি করবে, জেড 2x ইকুয়াল টু 4z। এখান থেকে জেড এর মান বের করব, এখান থেকে কিসের মান বের করব, জেড এর মান বের করব। জেড ইকুয়াল 2x/4। এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করতে পারি, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় হলো 2x/2। এখন এইটুকু করার পর তোমরা লিখবে শর্ত অনুসারে, এরপর x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 260। এরপর এখানে ওয়াই এর জায়গায় যে মানটি বের করেছি, এখানে ওয়াই এর জায়গায় বসিয়ে দেব 2x/3। আর জেড এর জায়গায় যে মানটি বের করেছি x/2 ইকুয়াল টু 260। এখন কি করব, এখন এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান বের করার জন্য যা করা দরকার হয় তাই করতে হবে। এখন আমরা এখান থেকে লসাগু করব। এখানে x এর নিচে মনে একটা 1 আছে, আর 3 এবং 2, এগুলোর যদি আমরা লসাগু করি, এখানে দেখাই 3 2 লসাগু করলে 3 2 6, এর লসাগু হবে 6 এবং 1 দিয়ে 6 কে ভাগ করলে 6ই হয়, 6 দিয়ে x কে গুণ করলে 6x হয়। আবার 3 দিয়ে 6 কে ভাগ করলে কি হয়, 2 হয়, 2 দিয়ে 2 কে গুণ করলে 4 হয়, 4x। এরপর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে x কে গুণ করলে 3x হয়, ইকুয়াল 260। এখন আরেকটি ক্যালকুলেশন করবে। কি করবে এখন যে কাজটি করবে তা হলো, এখানে 6 আছে, আর 6x প্লাস 4x প্লাস 3x এগুলো একসাথে যোগ করে নেবে। এগুলো একসাথে যোগ করে নিলে কি হয়, উপরে
13x ইকুয়াল 260। এখন আর গুণন করবে। এখন কি করবে? আর গুণন করবে। আর গুণন করলে 13x 260-এর নিচে আমরা জানি মনে মনে একটি 1 থাকে। কিছু সংখ্যা না থাকলে, নিচে কিছু না থাকলে মনে মনে একটি 1 থাকে। 13x এর সাথে 1 গুণ হবে। 1 গুণ করলে 13x হবে। আবার এখন এটা 260-এর সাথে 6 গুণ হবে, আর গুণনের নিয়ম অনুসারে। এটা গুণ করলে 260-এর সাথে 6 গুণ করলে 260-এর সাথে 6 গুণ হবে 260 ইন্টু 6 আর গুণনের নিয়ম অনুসারে। এখন x, যেহেতু x এর মান এখন বের করব, তাই 260 ইন্টু 6, এখানে 13 আছে। 13কে এখানে ইন্টু অবস্থায় আছে, এটা যদি ডান দিকে চলে যায় এটা ভাগ হয়ে যাবে, তাই এখানে ভাগ হয়ে গেছে। এখন 260 ইন্টু 6-কে 13 দিয়ে ভাগ করব। 260 ইন্টু 6-কে 13 দিয়ে ভাগ করলে যা হয় তা লিখবে। 260 ইন্টু 6-কে 13 দিয়ে ভাগ করলে 120 হয়। আমরা এখন x এর মান পেয়েছি। x এর মান কি? ক এর অংশ। ক কত টাকা পেয়েছে তা পেয়েছি। এখানে ধরে নিয়েছিলাম ক এর অংশ x টাকা। ক এর অংশ x টাকা। x এর মান বের করছি, তাই ক এর অংশ পেয়ে গেছি। এখন খ এর অংশ y টাকা আছে, গ এর অংশ z টাকা আছে। এখন x এর মান যদি এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরে নেই, আবার এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরে নেই, তাহলে এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে x এর মান যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে y ইকুয়াল টু 2, এখানে 2, এখানে x আছে, এখানে কি আছে? x আছে। x এর জায়গায় আমরা কি বসাবো? 120 বসাবো। এরপর 3 আছে, নিচে 3। এরপর এটাকে ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করলে এটার মান যা হয় তা লিখবে। এটার মান কি হয়? 80 হয়। এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে লিখবে। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে z ইকুয়াল টু 2x/4। এখানে 2x/4, এখানে x এর জায়গায় x এর জায়গায় যে মানটি পেয়েছিলাম এটা বসিয়ে নেব, 120। এখন এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? এটাকে ক্যালকুলেশন করলে হলো এটা সম্পূর্ণটা 2 ইন্টু 120 গুণ করার পর 4 দিয়ে ভাগ করলে কি হয়? 60 হয়ে যায়। এটাই হলো এই ঘ এর টাকার পরিমাপ। এখন নিচে সুতরাং লিখবে ক পাই যেহেতু ক জায়গায় x ধরে নিচ্ছে, x এর মান ক জায়গায় বসিয়ে দিব। ক পাই 120 টাকা, খ পাই 80 টাকা, গ পাই 60 টাকা, আর এটাই হলো আনসার। এখানে আনসার লিখে নেবে।
দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথের প্রশ্নটি হলো, একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এটা এখন বের করব। যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে তাই এটা ধরে নিব। এখন সমাধান লিখে যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে তাই দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিব। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? y টাকা ধরে নিয়েছি। যেহেতু x% ক্ষতিতে বিক্রয় করলে x% ক্ষতিতে ক্ষতি হয় কত টাকা? x% ক্ষতিতে ক্রয় মূল্য কত টাকা? x% ক্ষতিতে ক্ষতি হয়, এখন লিখব x% ক্ষতিতে x% ক্ষতিতে যা ক্ষতি হয় তা লিখব। x% ক্ষতিতে ক্ষতি হয় ক্রয় মূল্য থেকে ক্ষতি বিবেচনা করা হবে। কত হবে? y এর x% টাকা। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। y ইন্টু x বাই 100 টাকা। এখন আমরা y বাই 100 টাকা। এখন x% ক্ষতিতে ক্ষতি হয়ে বের করেছি। এখন আবারও x% ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? x% ক্ষতিতে বিক্রয় মূল্য কীভাবে বের করবো? ক্রয় মূল্য অত টাকা আর ক্ষতি হয়েছে অত টাকা। বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণ বিয়োগ করব। ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণ বিয়োগ করলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণ বিয়োগ করলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। ক্ষতির পরিমাণ বিয়োগ করলেই টাকা। এখন এটা হলো বিক্রয় মূল্য বের হয়ে গেছে। এখন যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে 3x% লাভে বিক্রয় করলে 3x% লাভ হয় বের করব। এখানে x% ক্ষতিতে ক্ষতি হয় বের করেছি। এখন 3x% লাভ হয় বের করব। 3x% লাভ হয় y ইন্টু 3x% টাকা। y ইন্টু 3x বাই 100 টাকা। এটাকে আমরা আবার 3xy বাই 100 টাকা এভাবে লিখতে পারি।
এখন 3x% লাভে বিক্রয় মূল্য কত এটা লিখব। সুতরাং 3x% লাভে বিক্রয় মূল্য 3x% লাভে বিক্রয় মূল্য হলো ক্রয় মূল্য থেকে লাভের অংশ বিয়োগ করব। তাহলে ক্রয় মূল্য থেকে লাভের অংশ বিয়োগ করলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। ক্রয় মূল্য আছে y, লাভের অংশ হলো 3xy/100 টাকা। এখন কি করব? এখন প্রশ্ন মতে লিখে যেহেতু এখানে x% ক্ষতি হয়, x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা বের করেছি, আবার 3x% লাভে বিক্রয় মূল্য কত হয় তা বের করেছি। এই দুইটা এখানেই বের করেছি। আর এখানে বলা হয়েছে যে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। ক্রয় মূল্য কত? তাই এই প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে এখানে যে দুইটা বিক্রয় মূল্য লাভের সাথে ক্রয় মূল্য y টাকা হলে বিক্রয় মূল্য y টাকা হয়েছে। এখন এখানে বিক্রয় মূল্য কত হয়েছে, লাভের পরিমাণ এখানে বেশি, লাভ হয়েছে তাই যোগ হবে। আর যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ হতো। এখানে ক্ষতি হয়েছে বিধায় এখানে বিয়োগ হয়েছে। তাই প্রথমে যে কাজটি করবে তা হলো প্রশ্ন মতে y + 3xy/100 মাইনাস x% ক্ষতিতে বিক্রয় মূল্য মাইনাস করবে। ক্ষতিতে বিক্রয় মূল্য মাইনাস করলে y - xy/100 ইকুয়াল 18x। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে আমরা এভাবে লিখতে পারি y + 3xy/100 মাইনাস y এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে। xy/100 ইকুয়াল কত? 18x। এখন এখানে প্লাসের y আছে, আবার এখানে মাইনাসের y আছে, প্লাসের y আছে, মাইনাসের y আছে, প্লাসের y এবং মাইনাসের y কাটাকাটি চলে গেলে কি হবে? 3xy/100 প্লাস xy/100 ইকুয়াল 18x। এখন আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা লসাগু করতে পারি। 100 এবং 100 এই দুইটির লসাগু হলো 100ই হয়। এখন 100 দিয়ে 100কে ভাগ করলে কি হয়? 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে 3xy কে গুণ করলে 3xy হয়, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে কি হয়? 100ই হয়। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে xy কে গুণ করলে xy হয়, ইকুয়াল 18x। এখন যে কাজটি করবে তা হলো উপরে xy যোগ করবে। এখানে 3xy আছে, আবার এখানে 1xy আছে। 3xy এবং 1xy যোগ করলে হয় 4xy/100
এখানে নিচে যেহেতু 100 আছে তাই 100 লিখে নিলাম। পর 80x। এখন আর গুণন করবে। আর গুণন কিভাবে করবে? 18x এর নিচে মনে মনে একটি 1 রয়েছে, আর 1 এর সাথে 4xy গুণ হবে। 1 এর সাথে 4xy গুণ হলে 4xy হয়। আবার এখানে 18 এর সাথে 100, 18x এর সাথে 100 গুণ হবে। 18x এর সাথে 100 গুণ করলে হয় 1800x। এরপর যেহেতু y, এখানে y এর মান বের করব। y এর মান বের করব। y হলো কয় মূল্য চেয়েছে, তাই এখানে y এর মান বের করব। y টি রেখে 4xy কে ডান দিকে নিয়ে যাব। 4xy কে ডান দিকে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। 4x কে ডান দিকে নিয়ে যাব, ভাগ হয়ে যাবে। x কাটাকাটি চলে যায়। এরপর এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করি, তাহলে কত হয়? হয় হলো 650। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হল 450 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। এটাই হলো আনসার। এখন এর পরবর্তী ম্যাথ 24 নাম্বারটি সমাধান করব। পরবর্তী ম্যাথ 24 নাম্বারে প্রশ্নটি হলো, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে কলমটির যেহেতু 11 টাকা বিক্রয় করলে 10% লাভ হয়, তাই আমরা লিখতে পারি প্রথম সমাধান লিখে আমরা লিখতে পারি 100% লাভে কলমটির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরে নেই, কলমটির ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য 10%, এখানে যেহেতু 10% লাভ বলা হয়েছে তাই 10% লাভে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য সাথে 10 যোগ। ক্রয় মূল্যের সাথে 10 যোগ করলে যত টাকা হয় অত টাকাই হবে, 110 টাকা। এখন কলমটির বিক্রয় মূল্য 110 টাকা হলে এখানে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি, এভাবে আমরা লিখতে পারি কলমটির বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখানে ক্রয় মূল্য চেয়েছে তাই ক্রয় মূল্য বের করব। কলমটির ক্রয় মূল্য চেয়েছে 10 টাকা, কত? 100 টাকা। এখানে কলমটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/110 টাকা। কলমটির বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য 100/110। 110 যেদিকে লিখেছ এর বিপরীত দিকে 11 লিখবে।
এখন কি করবে, এখন এটার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটর ব্যবহার করে এর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করলে যে মান বের হয় এটা হবে ক্রয় মূল্য। এখানে হয় 10, তাই এটার এখানে 10 টাকা হবে। সুতরাং কলমটির ক্রয় মূল্য যেহেতু চেয়েছে, এটা ক্রয় মূল্য বের হয়েছে, তাই সুতরাং লিখব। সুতরাং লিখে কলমটির ক্রয় মূল্য, কলমটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 110 টাকা, শুধু 10 টাকা। এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এখানে 25 নম্বর প্রশ্নটি হলো, একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? এখানে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে তাই ক্রয় মূল্যকে আমরা ধরে নিব। প্রথম সমাধান লিখে কি করব, মনে করি খাতাটির ক্রয় মূল্য X টাকা। খাতাটি 36 টাকা বিক্রয় করলে এখানে 36 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হতো। ক্ষতি কিভাবে হয়, যদি আমরা এটাকে ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাপ বিয়োগ করি, তাহলে যত ক্ষতি হয় তা বের হয়ে যাবে। তাই এখন আমরা লিখতে পারি যে খাতাটির 36 টাকা বিক্রয় করলে ক্ষতি হয়, X - 36 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি আমরা ক্ষতির পরিমাণ বিয়োগ করি, যত টাকা ক্ষতি হয় তা বের হয়ে যায়। আবার এখানে 72 টাকা বিক্রয় করলে লাভ হয়। আবার খাতাটি 72 টাকা বিক্রয় করলে লাভ হয়। লাভের পরিমাপ আমরা কিভাবে বের করতে পারি? লাভের পরিমাপ বের করতে পারি হলো, এখানে যত টাকা বিক্রয় করা হয়েছে তত থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। ক্রয় মূল্য বিয়োগ করলে কত টাকা লাভ হয়েছে তা বের করতে পারবো। এখন প্রশ্ন অনুসারে প্রশ্নের মধ্যে যেহেতু বলা হয়েছে 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, অর্থাৎ যতটা ক্ষতির সাথে 2 দিয়ে গুণ করলে বিক্রয় মূল্যের লাভের পরিমাপ এবং ক্ষতির পরিমাপ সমান হবে। এখানে ক্ষতির সাথে X - 36 2 দিয়ে গুণ করলে লাভের পরিমাপ এবং ক্ষতির পরিমাপ সমান হবে। এটি প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। এখন যে কাজটি করব, এখানে যেহেতু 2 ইনটু অবস্থায় আছে তাই 2 এর সাথে X - 3y গুণ অবস্থায় আছে, তাই এটার সাথে গুণ করব। প্রথমে 2 সাথে x কে গুণ করব, 2 সাথে x কে গুণ করলে 2x হয়। 2 সাথে 36 কে গুণ করব, 2 সাথে 36 কে গুণ করলে 72 হয়, ইকুয়াল 72
মাইনাস এক্স। এখন 2x ঠিক রাখবো, এখানে মাইনাসের এক্স বামে নিয়ে আসবো, মাইনাসের এক্স বামে নিয়ে আসবো, মাইনাসের এক্স বামে নিয়ে আসলে কি হয়, প্লাস হয়, প্লাস এক্স। এখানে 72, এখানে মাইনাসের 72কে, এই মাইনাসের 72কে ডান দিকে নিয়ে যাব, এই মাইনাসের 72কে ডান দিকে নিয়ে যাব, ডান দিকে নিয়ে গেলে প্লাসের 72 হয়। এখন 2x আর x যোগ করলে 3x হয়, 72 আর 72 যোগ করলে কত হয়, 144 হয়। এখন এই x দিয়ে 144কে, এখন x ঠিক রাখবো, যেহেতু ক্ষয় মূল্য x ধরে নিয়েছি তাই x এর মান বের করবো। এখানে যেহেতু 3 ইনটু অবস্থায় আছে, এদিকে চলে গেলে এটা বাম দিক থেকে ডান দিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 144কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 48 হয়। এখন লিখব, সুতরাং খাতাটির ক্রয় মূল্য, খাতাটির ক্রয় মূল্য প্রথম ধরে নিয়েছিলাম x এর জায়গায় আমরা 48 বসিয়ে দেব, 48 টাকা। দ্যাট ইজ ভেরি ইজি। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 26 নাম্বার ম্যাথ। 26 নাম্বার ম্যাথের প্রশ্নটি হলো, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা 3400 টাকা সরল মুনাফা। এখানে ও এটা হলো ও। 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 148 টাকা হলে শতকরা মুনাফার হার কত? শতকরা মুনাফার হার কত এটা এখন ক্যালকুলেশন করে বের করব। প্রথমে আমরা সমাধান লিখে সমাধান করা শুরু করে দেব। সমাধান লিখে আমরা জানি এই সূত্রটা আমরা এর থেকেও পড়ে এসেছি, I ইকুয়াল PNR। এখানে I দ্বারা কি বোঝায় এখানে লিখে নিতে পারি, যেখানে I ইকুয়াল হলো N বছরান্তে সরল মুনাফা, N বছরান্তে সরল মুনাফা, মানে I হলো সরল মুনাফা। P দ্বারা কি বোঝায়? P দ্বারা বোঝায় হলো মূলধন। আবার N দ্বারা কি বোঝায়? N দ্বারা বোঝায় হলো সময়। আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় হলো মুনাফার হার। এখন কোনটি দ্বারা কি বোঝায় এটা এখন বুঝতে পেরেছি। এখন যেহেতু চেয়েছে মুনাফার একই হারে, এখানে হারকে আমরা যে কোনো একটা মান ধরে নেব। একই হারে 300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 148 টাকা। তাই মনে করি একই জায়গায় একটা মান ধরে নেব। মনে করি R% মুনাফা হারে হারে 300 টাকা 4 বছরের সরল মুনাফা
বছরের সরল মুনাফা ও 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে কত টাকা? একত্রে হলো 128 টাকা এটা ধরে নিয়েছি। সুতরাং একে প্রশ্ন অনুসারে লিখতে পারি। প্রশ্ন অনুসারে লিখে এখন যে কাজটি করব তা হলো যেহেতু এখানে 300 টাকা 4 বছরের সরল মুনাফা ও 400 টাকা 5 বছরের সরল মুনাফা 128 টাকা, তাই আমরা এটাকে এই সূত্র অনুসারে I equal to PNR এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। I হলো n বছর অন্তর সরল মুনাফা। এখানে যদি এভাবে লিখি PNR, যেহেতু এখানে দুইটা মান দেওয়া আছে PNR প্লাস N1R ইকুয়াল মুনাফা। এখানে দুইটা একত্রে 128 টাকা হলে মানে মুনাফার একই হারে 300 টাকা হারে কি তাহলে আর দুটোটাই সমান লিখেছি। আর একই থাকার কারণে আর দুটোটা শুধু আর লিখেছি। এখানে মুনাফার একই হারে 300 টাকা 4 বছরের সরল মুনাফা এবং 400 টাকা 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা। একত্রে মুনাফা 128 টাকা সরল মুনাফা। আই দ্বারা বোঝাই হলো সরল মুনাফা। তাই এখন পি দ্বারা কি বোঝায়? মূলধন। পি দ্বারা বোঝায় হলো মূলধন। তো এখানে 1 ধরে নিই, আবার এটাকে 2 ধরে নিই। 1 ধরে নিলে প্রথম মানগুলোকে যদি 1 ধরে নেই তাহলে পি দ্বারা মূলধন বোঝায়। এখানে প্রথমে 300 টাকা আছে, 300 ইন্টু কত বছরের? 4 বছরের লিখলাম। এরপর আর কে কি ধরে নিয়েছি? R% প্লাস এখন P2 জায়গায় 400 ধরবো। 400 যেহেতু এটা দুইটার একসাথে 128 টাকা হয় সরল মুনাফা, তাই এর মূলধন হলো 400 টাকা এবং 5 বছরে আর কি ধরে নিয়েছি হলো R%, আর কি ধরে নিয়েছি R% ইকুয়াল কত? আই হলো সরল মুনাফা হলো 128 টাকা। 128। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করে আমরা কিভাবে লিখতে পারি? 3 এখানে 300 ইন্টু 4 ইন্টু যেহেতু আর এর সাথে পার্সেন্ট আছে তাই R/100 লিখতে পারি। আবার 400 ইন্টু 5 ইন্টু আর এর সাথে পার্সেন্ট আছে R/100 লিখতে পারি ইকুয়াল টু 128। এখন এখানে 300কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়, 3 ইন্টু 4 ইন্টু আর হয়। আবার 400কে যদি 100 দিয়ে ভাগ করি 4 হয়, 4 ইন্টু 5 ইন্টু আর হয় ইকুয়াল 128। এখন 3 এবং 4 গুণ করলে হয়
12 আর 4 এবং 5 গুণ করলে কি হয় 20 হয় আর ইকুয়াল টু 128। এখন কি কমন যায় আর কমন যায়, আর কমন গেলে 12 প্লাস 20 হয় ইকুয়াল 128। এখন যদি আমরা যোগ করি 12 প্লাস 20 যোগ করলে কি হয় 12 প্লাস 20 যোগ করলে 32 হয়, 32 আর ইকুয়াল টু 128। এখন যে কাজটি করব তা হলো আর কে, যেহেতু আর এর মান বের করব, তাই আর কে বামে রেখে 32কে ডানে নিয়ে যাব, আর কে বামে রেখে 32কে ডানে নিয়ে যাব। 128 ভাগ 32 ডানে নিয়ে গেলে 128কে 32 দিয়ে ভাগ করব, যা হয় তাই হলো মুনাফার হার। অর্থাৎ সুতরাং মুনাফার হার 4%। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে সবার আগে ক্লাসগুলো পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।